মানে একটু ভাবুন তো, গত ৪৫ দিনে বিশ্বজুড়ে প্রায় ৫০টিরও বেশি তেল শোধনাগারে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হ্যাঁ, সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো। একদম। রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার থেকে শুরু করে মিয়ানমার, ভারত, রোমানিয়া, এমনকি অস্ট্রেলিয়াতেও দাউ দাউ করে জ্বলছে তেলের বিশাল সব মজুদ। আর ঠিক এই অগ্নিকাণ্ডগুলোর মাঝখানেই মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহ চরম ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে। ঠিক। পরিস্থিতিটা এমন একটা পর্যায়ের পৌঁছেছে যে মনে হচ্ছে পুরো বিশ্ব অর্থনীতি একটা বারুদ ভর্তি ড্রামের ওপর বসে আছে, আর কেউ একজন অত্যন্ত সুকৌশলে দেশলাইয়ের কাঠি জ্বালানোর অপেক্ষায় রয়েছে। এটা আসলে নিছক কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না। যখন পৃথিবীর আলাদা আলাদা প্রান্তে এতগুলো গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো প্রায় একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়, তখন বুঝতে হবে এর পেছনে বৃহত্তর কোনো ভূরাজনৈতিক সমীকরণ কাজ করছে। রাইট। মানে এই অগ্নিকাণ্ডগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সুনির্দিষ্ট কোনো বৈশ্বিক রণকৌশলের অংশ হতে পারে। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এই জটিল সমীকরণটাই বোঝার চেষ্টা করব। তো আমাদের আজকের এই বিশ্লেষণের মূল ভিত্তি হল মুসলিম ডিকোড নামের একটি চ্যানেলে প্রকাশিত প্রফেসর জিয়াং এর একটি দীর্ঘ এবং অত্যন্ত তথ্যবহুল ভিডিওর প্রতিলিপি। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা সোর্স। আমাদের মিশন খুব পরিষ্কার। প্রফেসর জিয়াংয়ের এই বিশ্লেষণে যে ভয়ঙ্কর সব ভূরাজনৈতিক কৌশল, পরিকল্পিত জ্বালানি সংকট আর পরাশক্তিগুলোর পর্দার আড়ালের ক্ষমতার লড়াইয়ের দাবি করা হয়েছে, আমরা ঠিক সেগুলোর গভীরে প্রবেশ করব। আমরা বুঝতে চাই এই তত্ত্বগুলোর পেছনের যুক্তিটা আসলে কি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে শ্রোতাদের উদ্দেশ্যে একটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। হ্যাঁ, প্লিজ ডিসক্লেইমারটা দিয়ে দিন। আমাদের আজকের এই পুরো আলোচনাটি সম্পূর্ণভাবে প্রফেসর জিয়াংয়ের ভিডিওতে দেওয়া তথ্য এবং তার নিজস্ব বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই বিষয়গুলোতে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত সমর্থন, অবস্থান বা বিরোধিতা নেই। একদমই না। আমাদের একমাত্র উদ্দেশ্য হল ওই নির্দিষ্ট সোর্সের মূল ধারণা বা দাবিগুলোকে নির্মোহভাবে কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই শ্রোতাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, চলুন বিষয়টার একদম গভীরে যাই। ভিডিওটি শুরুতে যে বৈশ্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে তা বেশ সাংঘর্ষিক। একদিকে আমরা দেখতে পাচ্ছি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে। হ্যাঁ, আর অন্যদিকে ইসলামাবাদে শান্তি আলোচনাও চলছে। রাইট, যেখানে ইরানিরা হয়তো অংশ নিতেও পারে। কিন্তু ঠিক একই সময়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ এবং তাদের ভাষায় রাষ্ট্রহীন তেলের ট্যাঙ্কার আটকে দিচ্ছে। হ্যাঁ, প্রফেসর জিয়াং এখানে একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন। চীন থেকে ফেরা একটি ইরানি জাহাজে ব্যালিস্টিক মিসাইলের পার্টস আছে এমন সন্দেহে আমেরিকান স্পেশাল ফোর্স সেই জাহাজের ইঞ্জিনে সরাসরি গুলি চালিয়ে সেটি দখল করে নেয়। বাপরে! হ্যাঁ, এটি কোনো সাধারণ তল্লাশি ছিল না, বরং সরাসরি একটা সামরিক হস্তক্ষেপ। আর ঠিক এই জায়গাটাতেই আমার একটা খটকা লাগছে। ধরুন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয় বা কোনো জাহাজে ড্রোন হামলার ভয় দেখায়, তখন আন্তর্জাতিক সম্প্রদায় সেটাকে সন্ত্রাসবাদ হিসাবে আখ্যায়িত করে। একদম ঠিক। কিন্তু আমেরিকা যখন ঠিক একই কাজ করে, অন্যের জাহাজ দখল করে নিচ্ছে, তখন সেটাকে তাদের সেক্রেটারি অফ ওয়ার মার্কো রুবিও সম্পূর্ণ বৈধ বলে দাবি করছেন। এটা তো প্রচলিত কোনো যুদ্ধের নিয়ম হতে পারে না। না, এটা আসলে প্রথাগত যুদ্ধ নয়। এটা অনেকটা দাবার বোর্ডে প্রতিপক্ষকে সরাসরি কিস্তিমাত না করে পুরো দাবার বোর্ডেই আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা কৌশল, তাই না? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আপনার এই দাবার বোর্ডে আগুন দেওয়ার উপমাটা বর্তমান পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে যায়। কারণ এই সংঘাতের আসল উদ্দেশ্য আসলে সরাসরি সামরিক বিজয় নয়। তাহলে আসল উদ্দেশ্যটা কি? ফ্লোরিডার সেনেটর রিক স্কটের একটি বক্তব্য ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, যা এই কৌশলটির পেছনের আসল উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। তিনি খুব স্পষ্ট ভাষায় বলছেন, এই যুদ্ধ কতটা এগোচ্ছে বা মধ্যপ্রাচ্যে কি ঘটছে সেটা আমেরিকার কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। আচ্ছা। আসল কথা হলো এই অস্থিরতার মাধ্যমে চীনের অর্থনীতিকে কতটা বিপদে ফেলা যাচ্ছে। যদি হরমুজ প্রণালী বা অন্য কোনো উপায়ে চীনের তেল সরবরাহর পথ পুরোপুরি ব্লক করে দেওয়া হয়, তবে সেটাই হবে আমেরিকার সবচেয়ে বড় বিজয়। ও আচ্ছা, তার ইরান বা মধ্যপ্রাচ্য এখানে কেবল একটা দাবার ঘুঁটি, আসল লক্ষ্য হলো চীনের অর্থনীতির শ্বাসরোধ করা। একদম তাই। কিন্তু
তেলের সাপ্লাই চেইন বিঘ্নিত হলে তো শুধু চীন নয়, সারা বিশ্বকেই ভুগতে হবে। এর মেকানিজমটা আসলে কিভাবে কাজ করছে? মেকানিজমটা বোঝা খুব জরুরি। জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হলে সেটা শুধু পেট্রোল পাম্পেই প্রভাব ফেলে না, চেইন রিঅ্যাকশনটা ভয়ঙ্কর। ভিডিওটির তথ্য অনুযায়ী সার এবং মাইক্রোচিপ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হল সালফার। এই অস্থিরশীলতার কারণে সালফারের দাম ইতিমধ্যেই ৫৭% বেড়ে গেছে। অন্যদিকে এভিয়েশন বা বিমান চলাচলের জন্য অপরিহার্য জেট ফুয়েলের দাম বেড়েছে ৫২%। কিন্তু দাঁড়ান, একটু থামাই আপনাকে। সালফারের দাম বাড়লে সারের ওপর প্রভাব পড়বে সেটা বুঝলাম, কিন্তু মাইক্রোচিপের সাথে? হ্যাঁ, কারণ সালফিউরিক অ্যাসিড ছাড়া সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ ম্যানুফ্যাকচারিং প্রায় অসম্ভব। চিপের সিলিকন ওয়েফার পরিষ্কার করার জন্য এটি অপরিহার্য। ও, বুঝতে পেরেছি। অন্যদিকে কৃষিখাতে ফসফরাস সার তৈরি করতেও সালফার লাগে, তাই সালফারের দাম ৫৭% বাড়ার মানে হল সারা বিশ্বে খাদ্য উৎপাদন ব্যয়বহুল হয়ে যাওয়া আর প্রযুক্তি পণ্যের সাপ্লাই চেইন ভেঙে পড়া। মানে সাধারণ মানুষের জীবনযাত্রা একদম থমকে যাবে। হ্যাঁ, ইউরিয়া, ডিজেল থেকে শুরু করে সাধারণ মানুষের খাবার এবং জ্বালানি সবকিছুর দাম যখন আকাশচুম্বী হয়, তখন চীনের মতো বিশাল উৎপাদনমুখী অর্থনীতি সবচেয়ে বড় ধাক্কাটা খায়। প্রফেসর জিয়াংয়ের মতে মাধ্যম, উদ্দেশ্য এবং সুযোগ এই তিনটির বিবেচনায় তেলের এই সাপ্লাই চেইন ভেঙে পড়ার পেছনে পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থই সবচেয়ে বেশি কাজ করছে। এই পরোক্ষ অর্থনৈতিক অবরোধের বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রশ্ন আসে, এর শেষ গন্তব্য কোথায়? এই যে সাপ্লাই চেইন ভেঙে দিয়ে বিশ্বজুড়ে একটা নিয়ন্ত্রিত অস্থিরতা তৈরি করা, এর পেছনে নিশ্চয়ই আমেরিকার কোনো দীর্ঘমেয়াদী রূপরেখা রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। প্রফেসর জিয়াং তার বিশ্লেষণে ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2026 বা এনডিএস এর কথা বারবার উল্লেখ করেছেন। ঠিক ধরেছেন। এই ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি 2026 হল আগামী ৫ থেকে ১০ বছর পেন্টাগন কিভাবে বৈশ্বিক রণকৌশল সাজাবে তার একটা মাস্টার প্ল্যান। আচ্ছা। এই দলিলের সবচেয়ে বড় দিক হল এর নীতিগত পরিবর্তন। আগে আমেরিকা জাতিসংঘ, মানবাধিকার বা ইউরোপীয় আদর্শের কথা বলে, অর্থাৎ একটি রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার বা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার দোহাই দিয়ে বিশ্বে হস্তক্ষেপ করত। কিন্তু এই নতুন ব্লুপ্রিন্ট অনুযায়ী সেই মুখোশ আর থাকছে না। তাহলে নতুন নীতিটা কি দাঁড়াচ্ছে? নতুন নীতিটা হল সম্পূর্ণভাবে আমেরিকা ফার্স্ট। এখানে স্পষ্ট বলা হয়েছে, আদর্শ নয়, বরং আমেরিকার নিজস্ব সম্পদ, বস্তুগত স্বার্থ এবং আধিপত্য সুরক্ষাই হবে একমাত্র লক্ষ্য। যুদ্ধাপরাধ এড়ানো বা আন্তর্জাতিক নিয়মনীতির যে বেড়াজাল আগে ছিল, সেগুলোকে অনেকাংশে অবজ্ঞা করে এখন কেবল জেতার জন্য যুদ্ধ করার কথা বলা হয়েছে। বাপরে, এই দলিলের একটা তথ্য আমাকে খুব অবাক করেছে। ভিডিওটিতে বলা হয়েছে যে পেন্টাগন ইতিমধ্যেই জেনারেল মোটরস এবং ফোর্ডের মতো সাধারণ গাড়ি তৈরির বেসরকারি কোম্পানিগুলোর সাথে গোলাবারুদ, ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরির বিষয়ে আলোচনা শুরু করেছে। হ্যাঁ, এটা বেশ অ্যালার্মিং একটা ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা এমনটা দেখেছিলাম, যখন গাড়ির কারখানাগুলো ট্যাঙ্ক বানাত। কিন্তু শান্তিকালীন সময়ে এমন টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের অর্থনীতির দিকে যাওয়ার মানে কি? সরকার কেন বেসরকারি কোম্পানিগুলোকে অস্ত্র বানানোর জন্য প্রস্তুত করছে? এর মূল কারণ হল শক্তির মাধ্যমে শান্তি বা পিস থ্রু স্ট্রেংথ নীতি। এই নীতির মনস্তাত্ত্বিক দিকটি খুব গভীর। পেন্টাগন মনে করে আমেরিকাকে সামরিক এবং শিল্পগত দিক থেকে এতটাই শক্তিশালী, অপরাজেয় আর প্রস্তুত থাকতে হবে যেন অন্য দেশগুলো তাদের দেখে রীতিমতো ভয় পায়। আচ্ছা, ভীতি প্রদর্শন। একদম। আর এই ভীতি প্রদর্শনের মাধ্যমেই তারা বিশ্বে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায়। এই লক্ষ্য পূরণের জন্যই পেন্টাগনের বাজেট $1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে আগামী বছর $1.5 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। 1.5 ট্রিলিয়ন? হ্যাঁ, এই বিশাল লাফ, যা প্রায় 50% বৃদ্ধি, এমনকি ভবিষ্যতে এটা $2 ট্রিলিয়ন গিয়ে ঠেকতে পারে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সামরিক খাতে এত বিশাল খরচের তো একটা রাজনৈতিক বিরোধিতা থাকার কথা। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী দল, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, এই অন্তহীন যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে কেন চুপ করে আছে? প্রফেসর জিয়াং এখানে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির একটি চমকপ্রদ নাটকের কথা উল্লেখ করেছেন।
কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার জন্য একটি ভোটাভুটি হয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে ঘটনাটা। স্বাভাবিক হিসেবে ক্ষমতা কমানোর পক্ষে ফলাফল 214-213 হওয়ার কথা ছিল, কিন্তু ভোটাভুটির একদম শেষ মুহূর্তে একজন ডেমোক্র্যাট সদস্য হঠাৎ করে তার সিদ্ধান্ত বদলে ফেলেন এবং না ভোট দিয়ে দেন। আচ্ছা, মানে শেষ মুহূর্তে পুরো চিত্রটাই পাল্টে যায়। ঠিক, ফলে পুরো ফলাফলটাই উল্টে যায়। জিয়াংয়ের বিশ্লেষণ হল রিপাবলিকান আর ডেমোক্র্যাটসের মধ্যে এটা আগে থেকেই ছকে বাঁধা একটা নাটক ছিল। সাম্রাজ্য টিকিয়ে রাখার এই বৃহত্তর ব্লুপ্রিন্টে আসলে দুই দলের মধ্যে এক ধরনের অলিখিত সমঝোতা কাজ করছে। সাধারণ মানুষের সামনে তারা যাই অভিনয় করুক না কেন। তার মানে হোয়াইট হাউসে যে দলের প্রেসিডেন্টই থাকুক না কেন, পেন্টাগনের এই বৈশ্বিক নকশা বদলাবে না। তো এই $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেট বিশ্বমানচিত্রে ঠিক কিভাবে প্রয়োগ করা হবে? ভিডিওটিতে আমেরিকার 4টি মূল শক্তিশালী স্তম্ভের কথা বলা হয়েছে, যা দিয়ে এই সাম্রাজ্য টিকিয়ে রাখা হবে। হ্যাঁ, সেই 4টি স্তম্ভ খুবই সুনির্দিষ্ট। প্রথমত, নিজস্ব প্রতিরক্ষা শিল্পের পুনর্জাগরণ, যা আপনি একটু আগে ফোর্ড আর জেনারেল মোটরসের উদাহরণ দিয়ে বললেন। রাইট। দ্বিতীয়ত, মিত্র দেশগুলোকে বাধ্য করা। এখানে বাধ্য করার শব্দটি খুব গুরুত্বপূর্ণ। আগে আমেরিকা মিত্রদের নেতৃত্ব দিত, এখন তারা নির্দেশ দেবে, এবং জাপান, ইউরোপ বা ন্যাটোকে সে আদেশ বিনা বাক্যব্যয় পালন করতে হবে। আর তৃতীয়টা? তৃতীয়ত, ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানো। আর চতুর্থত, পশ্চিম গোলার্ধে একচ্ছত্র আধিপত্য, যেটাকে ইতিহাসে মনরো ডক্ট্রিন বলা হয়। মনরো ডক্ট্রিন বা পশ্চিম গোলার্ধের বিষয়টা আমরা জানি, যেখানে আমেরিকা পুরো উত্তর ও দক্ষিণ আমেরিকাকে নিজেদের ব্যক্তিগত উঠোন মনে করে, আর বাইরের কোনো পরাশক্তির সেখানে প্রবেশ নিষেধ। কিন্তু আমার আগ্রহ তৃতীয় স্তম্ভটিকে ঘিরে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকানো। হ্যাঁ, এটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট। প্রফেসর জিয়াং বলছেন, আমেরিকা সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু তারা ফার্স্ট আইল্যান্ড চেইন বা প্রথম দ্বীপশৃঙ্খল ব্যবহার করে চীনকে আটকে রাখতে চায়। এই মেকানিজমটা কিভাবে কাজ করে? ফার্স্ট আইল্যান্ড চেন হল ভৌগোলিকভাবে জাপান, তাইওয়ান এবং ফিলিপাইনকে নিয়ে তৈরি একটি কাল্পনিক সীমারেখা। প্রশান্ত মহাসাগরে প্রবেশের জন্য চীনের জাহাজগুলোকে এই দেশগুলোর পাশ দিয়ে যেতে হবে। আমেরিকা মূলত এই দেশগুলোতে সামরিক ঘাঁটি এবং জোট তৈরি করে চীনকে চারপাশ থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। এটা তো অনেকটা, ধরুন, মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজের টোল বুথ বসানোর মতো। মানে পুরো মহাসাগর দখল করে রাখার মতো শক্তি বা অর্থের অপচয় করার কোনো দরকারই নেই, শুধু কৌশলগত গেটগুলো আটকে দিলেই হলো। একদম সঠিক মেটাফোর। আর এই টোল বুথের সবচেয়ে বড় উদাহরণ হল মালাক্কা প্রণালী। ভিডিওটির তথ্য অনুযায়ী চীনের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮০% এই মালাক্কা প্রণালী দিয়ে আসে। বাপরে, ৮০%? হ্যাঁ, এখন আমেরিকা যদি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য মিত্রদের সাথে নিয়ে এই মালাক্কা প্রণালীর মতো চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারে, তবে চীন চাইলেও ওই পথ ব্যবহার করতে পারবে না। তাহলে হরমুজ প্রণালী, জিব্রাল্টার খাল, মালাক্কা প্রণালী, এই ভৌগোলিক চোক পয়েন্টগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি আমেরিকার হাতেই থেকে যাচ্ছে। ঠিক তাই। কিন্তু এই নিয়ন্ত্রণের অর্থনৈতিক মডেলটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা মার্শাল প্ল্যান দেখেছি, যেখানে আমেরিকা ইউরোপকে নতুন করে গড়ে তুলেছিল। প্রফেসর জিয়াং তার বিশ্লেষণে এই মার্শাল প্ল্যানের একটি নতুন এবং বেশ অন্ধকার ভার্সনের কথা বলছেন। নতুন এই মডেলটির পিছনের ধারণাটা বেশ ভয়ঙ্কর। প্রফেসর জিয়াং ব্যাখ্যা করেছেন যে ভবিষ্যতে পুরো বিশ্ব কোনো না কোনো আঞ্চলিক যুদ্ধে লিপ্ত থাকবে, দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়বে, মানুষ গরিব হবে। আচ্ছা। কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে আমেরিকা থাকবে নিরাপদ একটা দুর্গের মতো, যেখানে কোনো আঁচ লাগবে না। তখন এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর জ্বালানি দরকার হবে, অস্ত্র দরকার হবে। আমেরিকা তখন তাদের নিজেদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং ফোর্ড জিএমের বানানো অস্ত্র চড়া দামে বিক্রি করবে। আর সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদটা হলো, এই ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর কাছে তো কেনার মতো টাকা থাকবে না। তখন আমেরিকায় আবার তাদের ডলার ধার দেবে। একদম, মানে একদিকে যুদ্ধের জ্বালানি যোগানো, অন্যদিকে সেই যুদ্ধ করার জন্য ঋণ দেওয়া। এভাবেই বিশ্বজুড়ে ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ডলারের আধিপত্য তাদের হাতেই থেকে যাবে। এটা তো একটা অবিরাম চক্র। ঠিক তাই। বিশ্বের মানুষকে ঋণের জালে আটকে রেখে নিজেদের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলাই হল এই নতুন মার্শাল প্ল্যানের মূল লক্ষ্য।
কিন্তু যদি আমরা এই অন্তহীন যুদ্ধের ব্লুপ্রিন্টটার দিকে তাকাই, এর একটা বড় দুর্বলতা তো দেশের ভেতরেই রয়েছে। আপনি যদি বিশ্বজুড়ে যুদ্ধ চালিয়ে যেতে চান, তবে আপনার বিশাল সৈন্যবাহিনী লাগবে। হ্যাঁ, জনবল তো লাগবেই। ভিয়েতনামের যুদ্ধের সময় আমরা দেখেছি আমেরিকান তরুণরা কিভাবে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করেছিল। সরকার যদি আবারও বাধ্যতামূলক সামরিক সেবা বা ন্যাশনাল ড্রাফট চালু করে, আমেরিকান জনগণ কি সেটা সহজে মেনে নেবে? এই ব্লুপ্রিন্ট অভ্যন্তরীণ বিদ্রোহকে কিভাবে সামলাবে? এটি এই বিশ্লেষণের সবচেয়ে গভীর এবং সম্ভবত সবচেয়ে ভীতিকর অংশ। প্রফেসর জিয়াং বলছেন, আগামী ডিসেম্বর থেকেই 18 থেকে 26 বছর বয়সী আমেরিকান তরুণদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক সামরিক সেবার জন্য নিবন্ধিত হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনি যেমনটা বললেন, মানুষ তো বিদ্রোহ করতেই পারে। এই বিদ্রোহ ঠেকাতে পুলিশ দিয়ে তো আর পুরো দেশের মুখ বন্ধ রাখা যায় না। আর এখানেই আসে এআই সার্ভেলেন্স স্টেট বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পুলিশি রাষ্ট্রের ধারণা। এই নজরদারির মেকানিজমটা আসলে কিভাবে কাজ করবে? ভিডিওটিতে খুব সুনির্দিষ্ট কিছু তথ্য দেয়া হয়েছে, যেমন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের বাজেট হুট করে $19 বিলিয়ন পৌঁছেছে। 19 বিলিয়ন শুধু একটা ইমিগ্রেশন এজেন্সির জন্য? ঠিক। এত বিশাল বাজেটের কারণ হল মূলত এদেরকে দেশের ভেতরের বড় বড় শহরগুলোতে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। সশস্ত্র সৈন্যের রাস্তায় টহল দেওয়াটা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু রাস্তারই পুলিশি টহলের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা হল সম্পূর্ণ ডিজিটাল নিয়ন্ত্রণের। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি মেলাই, প্রফেসর জিয়াং বলছেন, আমেরিকা তাদের ফেডারেল সরকারের অপারেশনস টার্গেট নামের একটি পরিকল্পনার আওতায় শুধু ডেটা সেন্টার তৈরির জন্যেই $500 বিলিয়ন বিনিয়োগ করছে। $500 বিলিয়ন? হ্যাঁ, এত বিশাল অঙ্কের বিনিয়োগ শুধু চ্যাট জিপিটির মতো সাধারণ এআই মডেল চালানোর জন্য নয়। এর মূল উদ্দেশ্য হল এমন এক প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করা, যেখানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মুদ্রার সাথে প্রতিটি নাগরিকের ডিজিটাল আইডি যুক্ত থাকবে। ও, বুঝতে পারছি। তার মানে আপনি যদি সরকারের কোনো নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তবে রাস্তায় নামার আগেই আপনার ডিজিটাল ওয়ালেট ফ্রিজ করে দেওয়া হবে। ঠিক তাই, মেকানিজমটা এভাবেই কাজ করবে। ধরা যাক, আপনি কোনো যুদ্ধবিরোধী সমাবেশে যাওয়ার জন্য ট্রেনে টিকিট কাটতে চাইলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সাথে সাথে আপনার লেনদেন আটকে দেবে। ভয়ঙ্কর ব্যাপার। আপনি খাবার কিনতে পারবেন না, জ্বালানি নিতে পারবেন না, অর্থাৎ কোনো গুলি না চালিয়েই শুধু ডেটা আর অ্যালগোরিদম ব্যবহার করে দেশের প্রতিটি নাগরিকের উপর নিখুঁত নজরদারি চালানো হবে, যাতে কেউই সরকারের এই অন্তহীন যুদ্ধের ব্লুপ্রিন্টের বিরুদ্ধে কোনো রকম সংগঠিত বিদ্রোহ করার সুযোগ না পায়। মানে বাইরে বিশ্বজুড়ে চোখ পয়েন্ট নিয়ন্ত্রণ করে অন্যান্য দেশকে ভাতে পানিতে মারা, আর ভেতরে এআই দিয়ে ডিজিটাল আইডির মাধ্যমে নিজেদের নাগরিকদের টুটি চেপে ধরা। বাহ্যিকভাবে দেখতে এই ছক তো একদম নিশ্ছিদ্র মনে হচ্ছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই অপরাজেয় নয়। প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণ অনুযায়ী এত নিখুঁত মনে হওয়া এই ব্লুপ্রিন্টের ফাটলগুলো কোথায়? জিয়াং খুব স্পষ্টভাবে 3টি মূল কারণ উল্লেখ করেছেন, যা শেষ পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে। প্রথমটি হল মিত্র দেশগুলোর জাতীয়তাবাদ। আচ্ছা। যখন আমেরিকা, ইউরোপ, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো মিত্র দেশগুলোকে কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করবে, তখন ওই সব দেশের সাধারণ মানুষ একসময় ঠিকই বুঝতে পারবে যে তারা শোষিত হচ্ছে, তাদের অর্থনীতি আমেরিকার কারণে ধ্বংস হচ্ছে। তখন এই মিত্র দেশগুলোতেই আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে তীব্র জাতীয়তাবাদী ক্ষোভের সৃষ্টি হবে। এটা তো একটা ভ্যালিড পয়েন্ট। আর দ্বিতীয় এবং তৃতীয় কারণগুলো কি? দ্বিতীয়টি হল দুর্নীতি। যে $1.5 বা $2 ট্রিলিয়ন সামরিক খাতের জন্য বরাদ্দ করা হচ্ছে, তার একটা বিশাল অংশই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা অস্ত্র ব্যবসায়ী ও ঠিকাদারদের পকেটে চলে যাবে। দুর্নীতির ভারে এই ব্যবস্থা ভেতর থেকেই নড়বড়ে হয়ে পড়বে। আর তৃতীয়টা? তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক কারণটি হল আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন।
ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের মধ্যে সমাজে যে চরম রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে তার ফলে এমনও হতে পারে যে আমেরিকা যখন বাইরে বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা করছে তখন তাদের নিজেদের ভেতরেই সামাজিক কাঠামো ভেঙে পড়ে এক ধরনের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এই দুর্বলতাগুলোর পাশাপাশি প্রফেসর জিয়াং তো রাশিয়া ও চীনের পাল্টা চ্যালেঞ্জের কথাও বেশ গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন। আমেরিকা যখন বৈশ্বিক চোক পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করতে চাইছে তখন বাকি পরাশক্তিগুলো নিশ্চয়ই হাত গুটিয়ে বসেনি। একদমই না। জিয়াং খুব চমৎকারভাবে রাশিয়ার পাল্টা চালের কথা ব্যাখ্যা করেছেন। আমেরিকা যেমন মনরো ডক্ট্রিন দিয়ে পশ্চিম গোলার্ধে নিজেদের একছত্র আধিপত্য বজায় রাখতে চায়, ঠিক সেখানেই রাশিয়া আঘাত হানছে। আচ্ছা। রাশিয়া সম্প্রতি কিউবার সাথে তাদের নৌ সম্পর্ক বাড়িয়ে সরাসরি আমেরিকার বাড়ির উঠোনেই তাদের চ্যালেঞ্জ করছে। তবে এর চেয়েও বড় কৌশলগত পদক্ষেপ হল রাশিয়ার নর্থ সাউথ করিডোর। এই করিডোরটা আসলে কিভাবে কাজ করবে? এটা কি আমেরিকা সেই টোলবুথ কৌশলকে বাইপাস করার কোনো স্থলপথ? ঠিক ধরেছেন, এটি একটি গেম চেঞ্জার। রাশিয়া মূলত ক্যাসপিয়ান সাগর হয়ে ইরানের ভেতর দিয়ে ভারত এবং চীনের সাথে একটি সরাসরি বাণিজ্য পথ তৈরি করছে। আমেরিকা যদি মালাক্কা প্রণালী বা হরমুজ প্রণালীর মতো সমুদ্র পথগুলো বন্ধ করেও দেয়, রাশিয়া আর চীন এই নর্থ সাউথ করিডোর এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে স্থলপথেই তাদের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে পারবে। তার মানে সমুদ্রের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকলেও ইউরেশিয়ার মূল ভূখণ্ডে একটি সম্পূর্ণ স্বাধীন সাপ্লাই চেইন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এ কারণেই প্রফেসর জিয়াং দাবি করছেন যে আমেরিকা কখনোই ইরানের ওপর থেকে চাপ কমাবে না বা মধ্যপ্রাচ্যে পুরোপুরি শান্তি আসতে দেবে না। ও, এবার পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে। কারণ ইরান শান্তিতে থাকলে রাশিয়া এবং চীন এই করিডোরটি নির্বিঘ্নে ব্যবহার করে আমেরিকার চোক পয়েন্ট কৌশলকে পুরোপুরি অকেজো করে ফেলবে। স্বল্পমেয়াদে হয়তো চীন চাপে থাকবে এবং তাদের নৌপথের জন্য আমেরিকার শর্ত মেনেই চলতে হবে, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বের অন্যান্য দেশগুলো এই একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে রাশিয়ার বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকতে বাধ্য হবে, যাতে বিশ্বে ক্ষমতার একটা ভারসাম্য বজায় থাকে। সত্যি বলতে আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা দাবাবোর্ডের সামনে দাঁড়ালাম যার পরিধি এবং ভয়াবহতা কল্পনা করাও কঠিন। মানে আমরা দেখলাম কিভাবে বিশ্বজুড়ে তেল শোধনাগারের আগুনগুলো কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং অর্থনৈতিক অবরোধের এক একটা হাতিয়ার। একদম। আমরা বুঝলাম কিভাবে পেন্টাগনের নতুন আমেরিকা ফার্স্ট কৌশল আর $1.5 ট্রিলিয়ন বাজেট বিশ্বকে একটা চিরস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মালাক্কা প্রণালীর মতো চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করে মার্শাল প্ল্যানের নতুন মোড়কে মিত্রদের ঋণের জালে আবদ্ধ করা, আর সবচেয়ে ভয়ঙ্কর অভ্যন্তরীণ বিদ্রোহ ঠেকাতে $500 বিলিয়ন ডেটা সেন্টার আর এআই চালিত নজরদারি রাষ্ট্রের যে উত্থান, সবকিছু একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোচ্ছে। ঠিক তাই। আর আলোচনা শেষ করার আগে আমি আবারও বিনয়ের সাথে শ্রোতাদের একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। আজকে আমরা যে চমকপ্রদ এবং বেশ কিছু ক্ষেত্রে ভীতিকর মেকানিজমগুলো নিয়ে আলোচনা করলাম, তার পুরোটাই আমাদের মূল সোর্স অর্থাৎ প্রফেসর জিয়াংয়ের ভিডিওর নিজস্ব বিশ্লেষণ এবং তত্ত্ব। হ্যাঁ, এটা মনে রাখা খুব জরুরি। এখানে ভূরাজনৈতিক এই খেলাগুলো নিয়ে আমাদের নিজস্ব কোনো রাজনৈতিক পক্ষপাত বা অবস্থান নেই। আমরা কেবল একটি তথ্যবহুল লেন্সের মাধ্যমে বিশ্বের পর্দার আড়ালের এই সমীকরণগুলো শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আজকের এই বিশ্লেষণ গোটানোর আগে প্রফেসর জিয়াংয়ের এই পুরো আলোচনার বাইরে গিয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা নতুন চিন্তার জায়গা তৈরি করা যাক। হ্যাঁ, একটা বিষয়ে খুব গভীরভাবে ভেবে দেখার মতো। প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণে বারবার ভৌগোলিক চোক পয়েন্ট এবং শতাব্দী প্রাচীন নৌপথ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কিন্তু আমরা তো মানব ইতিহাসের এমন এক যুগে প্রবেশ করছি যেখানে প্রযুক্তির অবিশ্বাস্য উন্নতি ঘটছে। রাইট। একটু ভাবুন তো, যদি নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির চরম বিকেন্দ্রীকরণ ঘটে, যেখানে প্রতিটা দেশ নিজেদের সৌর বা বায়ু শক্তি দিয়ে জ্বালানির দিক থেকে স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই যদি লজিস্টিক্সের এমন কোনো নতুন এবং অভাবনীয় সাপ্লাই চেইন বের করে ফেলে যা এই প্রচলিত সমুদ্রপথগুলোর ওপর নির্ভরই করে না, সত্যি তো। তাহলে কি মালাক্কা বা হরমুজ প্রণালীর মতো এই শতবর্ষী ভৌগোলিক চোক পয়েন্টগুলোর আদৌ কোনো কৌশলগত মূল্য থাকবে?
নাকি ক্ষমতার এই দাবার বোর্ডটাই, যার উপর দাঁড়িয়ে এতগুলো সাম্রাজ্য নিজেদের আধিপত্যের স্বপ্ন দেখছে, সেটাই একদিন পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবে? দারুণ একটা প্রশ্ন। প্রযুক্তির এই বিকেন্দ্রীকরণ কি পুরনো ভৌগোলিক সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে, নাকি নজরদারি রাষ্ট্রের মাধ্যমে নতুন কোনো শৃঙ্খল তৈরি করবে? এই কৌতূহল উদ্দীপক প্রশ্নটি আজকের মতো ভাবনার খোরাক হিসেবে রেখে যাচ্ছি। আজকের মতো আমাদের এই গভীর আলোচনার এখানেই সমাপ্তি। ভালো থাকবেন এবং চারপাশের বদলাতে থাকা এই বিশ্বের ঘটনা প্রবাহের দিকে সবসময় কৌতূহলী নজর রাখবেন।